আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সাংবাদিক এবং কলামিস্ট আব্দুল তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনার সঙ্গে যুক্ত হচ্ছি এই অনুষ্ঠানে। একটা ঝড় ঝাপটার মতো ছিলাম, যার কারণেই সম্ভব হয়নি আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। কিন্তু আপনি অত্যন্ত পরিচিত মুখ এবং আপনার বক্তব্য কথা আমার অন্তত এই চ্যানেলের দর্শকরা খুব ব্যাপকভাবে উপভোগ করে এবং সমর্থন করে। তো আজকে যে ভিন্ন প্রেক্ষাপটে আপনার সঙ্গে যুক্ত হচ্ছি তাতে গত রাতেই চিফ অ্যাডভাইজার 15 দিনের মাথায় বলতে গেলে একটা ভাষণ দিলেন এবং তার কতদিন তিনি ক্ষমতায় থাকবেন, কবে নির্বাচন হবে, কি কি সংস্কার, এই প্রসঙ্গটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং বলেছেন যে তাদেরকেই সিদ্ধান্ত নিয়ে জানাতে, তাহলে তারা সেইভাবেই পদক্ষেপ নেবেন। তো কি মনে হয়, আপনার কাছে কি মেসেজ দিলেন চিফ অ্যাডভাইজার? আমার কাছে মনে হয়েছে যে আহ, আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তিনি যে ভাষণটি দিয়েছেন এখানে তিনি আসলে একটা খুবই চমৎকার গোছানো ভাবে কিছু তো মেসেজই বলবো আমি বা কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। একটি হচ্ছে যে তারা মূলত তাদের কাজ হিসেবে বেছে নিয়েছেন সংস্কার। যেহেতু রাষ্ট্র ব্যবস্থার, সমাজ ব্যবস্থার, আইনের বিভিন্ন জায়গাতে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রয়েছে এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু এই সমস্যাগুলি সবসময় কোটারি স্বার্থকে মাথায় রেখে সমাধান করার চেষ্টা হচ্ছে, তাই প্রচুর পুঞ্জীভূত ক্ষোভ আছে, সমস্যা আছে। এবং একটি বড় ধরনের সংস্কার ছাড়া আসলে নতুন ভাবে গণতান্ত্রিক যাত্রা করা কঠিন। তাহলে আমার কাছে মনে হচ্ছে তিনি এই কথাটি বলার চেষ্টা করেছেন যে তাদের দায়িত্ব হচ্ছে সংস্কার করা এবং তারা সংস্কারের ক্ষেত্রে কোনো আপোস করবেন না। এখন কিভাবে তারা সংস্কার করবেন এই বিষয়টি কিন্তু পরবর্তী দেখার বিষয়, যে সংস্কারের কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন। তিনি দুর্নীতির বিষয়ে বলেছেন যে দুর্নীতির বিষয়গুলি দেখা হবে। তিনি আইনের শাসনের কথা বলেছেন, অর্থাৎ তিনি কিন্তু একটি আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাত্রা করার পদক্ষেপগুলি যে তিনি নিবেন বা তারা নিবেন, তিনি কিন্তু আমরা করে বলেছেন সবকিছু, যে তারা হুম, যে হুম, হুম। নেবেন এই কথাটি বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই ভাষণটি যতখানি না রাজনৈতিক তার চাইতে অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে আন্তরিক। কেননা রাজনৈতিক ভাষণে নানান ধরনের রেটরিক থাকে, এক ধরনের লুকিয়ে রাখা কথাবার্তা থাকে, এক ধরনের আমি বলবো যে সব পক্ষকে খুশি করার একটা ইচ্ছা থাকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা ছিল না, যেটা মানুষ পছন্দ করেছে। আহ বক্তা হিসেবে কিন্তু তিনি সবসময় অসাধারণ। এবং তিনি যখন বক্তব্য দেন, সেটা ক্ষুদ্র ঋণী হোক অথবা যে কোনো বিষয়ে, তার বক্তব্য কিন্তু মানুষ শোনে। এবং আপনি খুব আমার কাছে মজাদার লাগে যে তার কথায় কিন্তু খানিকটা আঞ্চলিক টান আছে। তিনি কিন্তু একেবারে যে খুব শুদ্ধ বাংলায় কথা বলেন ব্যাপারটা সেরকম না, কিন্তু আন্তরিকতার কারণে তার বক্তব্য মানুষ খুবই চমৎকার ভাবে গ্রহণ করে, কারণ মানুষ তাকে এক ধরনের পারসেপশন আছে মানুষের যে তিনি ঠকাবেন না, অন্তত তিনি যদি বা কিছু না পারেন তিনি কাউকে ঠকাবেন না। এই যে তিনি ঠকাবেন না, এই জিনিসটি আমি মনে করি তার ইউএসপি, তার আহ, শক্তি। এবং তিনি যদি সত্যিকার অর্থে যে সংস্কারের কথা বলেছেন তার 60-70% তার সরকার আহ, এটি অর্জন করতে পারে, বাকি 30% কিন্তু তিনি পরবর্তী রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকারের কাছে দিয়ে যেতে পারবেন। রাস্তাটা তৈরি করে একটা রোড ম্যাপ দিয়ে সংস্কারের পথে অনেকখানি অগ্রসর হয়ে তিনি যদি কাউকে দেন, আমার ধারণা সেইখান থেকে সরে আসা পরবর্তী শাসকের জন্য অনেক কঠিন হবে। আমার কাছে সব মিলিয়ে ভাষণটা ভালো লেগেছে। আমি আহ, কিন্তু তার সমালোচক বহু বহু ব্যাপারে। আমি কিন্তু আসলে আমি আমি একজন আমি একটু সমালোচকই। এই আমি আমি একটু কিন্তু মানুষের সমালোচনা করি আসলে। তো আমি কিন্তু কোনোভাবেই আমি তাকে একটা খুশি প্রশ্ন করার জন্য রাখি কিছু বলছি না। আমি একটা প্রশ্ন রাখি। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক মহলে একটা আলোচনা চলছিল যে উনি আসলে কতদিন থাকতে চান, নির্বাচন কবে হবে, এটা কেউ তারা অ্যান্সার পাচ্ছিল না। স্বাভাবিকভাবে একটা পরিবর্তনের ফলে রাজনৈতিক দলগুলো হয়তো উদ্গ্রীব হয়ে আছে যে দ্রুত নির্বাচন হবে এবং তারা ক্ষমতায় যাবে। তো সেই ব্যাপারটা একটা চাপ হয়তো তৈরি হচ্ছিল, এবং সেই চাপটা হয়তো তারা অনুভব করছিল বলেই কি ডক্টর ইউনূস তারা একটা জবাব দিলেন এবং তাদের উপরেই ছেড়ে দিলেন, এরকম কি? কিছুটা তো তিনি বলেছেন যে ছাত্র জনতাই তাকে, মূলত ছাত্ররাই তাকে এই জায়গাটিতে নিয়ে এসেছে। ফলে যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব তিনি পালন করার চেষ্টা করবেন। এবং তিনি প্রকারান্তরে বলেছেন যে যাওয়ার বিষয়টিও আসলে জনগণকে ঠিক করে দিতে হবে, জনগণ বলবে যে হ্যাঁ এইবার তারা নির্বাচন চায়। তবে
এখানে একটা ঝুঁকি আছে। ঝুঁকিটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলি কি পদ্ধতিতে নির্বাচন দাবি করবে। ধরেন যদি তারা রাস্তায় নেমে আবার অচলাবস্থা তৈরি করার চেষ্টা করে, নানান ধরনের রাজনৈতিক চাপ আছে আপনি জানেন, তার মধ্যে বড় একটি হচ্ছে সরকারকে অচলাবস্থা তৈরি করে দিয়ে বাধ্য করা। তো এই হুম হুম। ধরনের প্রতিক্রিয়া যদি রাজনীতিবিদরা দেখান তাহলে কিন্তু একটি ঝুঁকি আছে। তবে আমার কাছে ভালো লেগেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার এটা বলেছেন যে তারা সরকারের এই সংস্কার কর্মকাণ্ডের সমর্থক এবং তারা তাদেরকে কোনো মানে বিপদ সৃষ্টি করবেন না, এরকম একটি বিষয় তিনি, আমি দেখলাম পত্রিকাতে এসেছে যে তারা এই সরকারকে সময় দিতে চান। এখন বাকি যারা দল আছেন, যারা অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠেছেন যে তারা ক্ষমতার একটি জায়গা পাবেন, বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সহযোগী যে দলগুলি ছিল, যারা সরাসরি এই ছাত্র জনতার রোষের মুখে পড়ে নাই, তারা ভাবছে যে আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে বা দুর্বল থাকে, তারা আওয়ামী লীগের ব্যাকিং নিয়ে এই দুর্বল দলগুলি কোনো না কোনো ভাবে এই হয়তো সংসদে বিজয়ী হবে, প্রার্থী দিতে পারবে। আমার কাছে এটা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে সুযোগ সন্ধানীদের মতো কথাবার্তা আর কি। যে তারা যদি এই ধরনের ভাবছেন এবং তাদের কিছু কর্মকাণ্ডে এটা বোঝাও যাচ্ছে। তো ধরেন যে 14 দল ছিল, এর মধ্যে 12 দল ভাবছে যে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তাদেরকে পেছন থেকে সমর্থন দেবেন এবং তারা এখন একটা শক্তি হিসেবে আবির্ভূত হবেন। আমার মনে হয় যে এই বিষয়টি মনোযোগের সাথে দেখতে হবে যে আসলে এই ধরনের কোনো তৎপরতা তৈরি হয় কিনা। যে কোনো মূল্যে আসলে একটি স্থিতিশীল অবস্থা প্রয়োজন, এবং স্থিতিশীলতার মধ্যে দিয়ে সংস্কার শেষ করে একটা প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই। আমরা কখনোই চাই না আহ একটা এরকম স্বৈরতান্ত্রিক আচরণকারী সরকারের পরে এসে অন্যরাও একইভাবে একটা রেসিপ্রোকাল Right. স্বৈরতন্ত্র, যে উনি হুম করেছেন আমিও করব, আর এর চাইতে হুম বেশি তো হুম, আওয়ামী হুম। লীগ করেছিল, এই যুক্তি আমরা শুনতে চাই না। আমরা শুনতে আমরা চাই, শুনতে রাইট। চাই যে আওয়ামী লীগ যা করে নাই ভালো কাজগুলি, সেই কাজগুলি তারা করবেন ভবিষ্যতে যারা আসবে। কিন্তু আমি এখনই দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে আরে এর চাইতে কম তো তারা করেছিল, বা এত বছরের পুঞ্জীভূত ক্ষোভ আমরা একটু করি, তাহলে তো ঘটনা একই হলো, রাইট। ওনারা করেছেন আপনারা করছেন, হুম তাই না? হুম তো হুম। আমার কাছে মনে হয় যে ভবিষ্যতের সরকারকে আমরা চাই একটা ইনক্লুসিভ সরকার, একটা ইনক্লুসিভ রাজনীতি, যেখানে মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে মন খুলে কথা বলতে পারবে, রাজনৈতিক মতামত ব্যক্ত করতে পারবে এবং ভোট দিবে, এবং ভোট দিলে যে ক্ষমতায় যাবে সেই যাবে। এইখানে কোনো ওই ট্যাবু ট্যাবুর রাজনীতি বন্ধ করা উচিত। রাইট। আমি একটু ইতিমধ্যে 15 দিন, 8 তারিখ থেকে যদি আমি হিসাব করি, প্রায় 15-16 দিন বোধহয় হয়ে গেছে। এর মধ্যে কিছু প্রশাসনিক বিশৃঙ্খলাও দেখছি, নিয়ন্ত্রণহীন একটা অবস্থা দেখছি। গত রাতের আনসার সদস্যদের সাথে ছাত্রদের সংঘর্ষ, এবং বিপুল পরিমাণ আনসার সদস্য পালিয়ে যাওয়া, এবং আজকে দেখলাম যে আদালতে প্রায় 8 শতাধিক আনসারকে তোলা হচ্ছে সচিবালয়ে নাশকতার অভিযোগে। এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা না আসলে দিনে দিনে তৈরি হয়েছে। আপনি দেখবেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে আহ শিক্ষক এবং উচ্চপদস্থ বিভিন্ন জায়গাতে কর্মকর্তাদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে। হুম আমি হুম শিক্ষকদের পদত্যাগের বিষয়টা বলতে চাই, তখন কিন্তু চাইলেই শিক্ষা মন্ত্রণালয় থেকে উপদেষ্টার একটা বিবৃতি আসতে পারতো যে যে জি। কোনো পদত্যাগের জন্য অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালে উপদেষ্টা তার কমিটি দিয়ে বিবেচনা করে পদত্যাগ নয় বরখাস্তই করবেন অথবা পদ থেকে সরিয়ে দেবেন। কিন্তু সেটা না হয়ে একেবারে ঘিরে ধরে লোকজনকে যার যার আহ, অপরাধের জন্য সেইখানেই যেন বিচার করা হচ্ছিল। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে পদত্যাগ তো আসলে বিচার না। আপনি তাকে পদ থেকে সরিয়ে দিলেন, কিন্তু গত 5 বছর যদি কেউ অন্যায় করে থাকে, 10 বছর কেউ অন্যায় করে থাকে, সে অন্যায়ের হুম তো বিচার হতে হবে। তাই এই যে পদত্যাগ করিয়ে দিচ্ছিল সবাই মিলে, এটা এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। এটা খুব সহজেই বলা যেত যে চাপ দিয়ে পদত্যাগ করালেও এই পদত্যাগ পত্রের একটাও গৃহীত হবে না। এটা বলে দিলেই দেখতেন কেউ আর চাপ দেয় না, কারণ এটা তো হুম হুম হুম। নিষ্ফলা। আমি পদত্যাগ এখানে করছি সবার চাপে, কিন্তু শেষ পর্যন্ত যদি গৃহীত না হয় তাহলে এটা নিষ্ফলা হয়ে যেত। বরং যাকে যাকে পদত্যাগ করানোর দরকার যদি একটা লিস্ট বানিয়ে পাঠানো হতো এবং তদন্ত হতো, তদন্ত হয়ে প্রকৃত নিয়মতান্ত্রিক পথে তাদেরকে সরানো হতো, আমার মনে হয় যে এটা ভালো হতো। তাতে করে এদের ফিরে আসার বা নতুন ভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ কিন্তু কারো থাকতো না। কিন্তু এখন কিন্তু আপনি চিন্তা করে দেখেন, যাদের ভিডিও আছে যে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, তারা কিন্তু আদালতে যেতে পারবেন এবং বলতে পারবেন যে আমাকে গায়ের জোরে পদত্যাগ করানো হচ্ছে নিরাপত্তার অভাবজনিত কারণ, আমি তো স্বেচ্ছায় করি না। লিখলেই কি হয়? দেখা তো যাচ্ছে উনি স্বেচ্ছায় করছেন না, তাই না? এইটা একটা। তারপরে কি হলো, ডাক্তারদের বিএমডিসি ঘেরাও করে ফেললো মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, তারা নিজেদেরকে ডিপ্লোমা ডাক্তার হিসেবে দাবি করে চাপ সৃষ্টি করলো। এরপরেই নার্সরা চলে এলো, তারপরেই চলে এলো ল্যাব টেকনিশিয়ানরা। তো হুম আপনি হুম হুম। দেখেন সেগুলোর ব্যাপারে কোনো বক্তব্য নাই স্বাস্থ্য উপদেষ্টার।
উল্টা দেখা গেল এই ম্যাটসের লোকজন প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সাথে দেখা করে ফেললো। তো এতে হুম করে হুম মানুষ ভাবলো যে এই যে ডাক্তারদেরকে ঘিরে ফেলে আদায় হচ্ছে তো, মানে হুম অন্তত হুম, কথা তো শোনানো যাচ্ছে। এরপরে আপনি দেখবেন যে একের পর এক বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে এই দল বেঁধে দাবি দেওয়া জানাতে শুরু করলো। ছাত্ররা চলে গেল সচিবালয়ে, ঢুকে পড়লো এবং পরীক্ষা বাতিল হয়ে গেল। হুম, হুম। এখন জি। সবাই ভাবলো যে দল যদি করা যায়, ভালো মতো একটা দলবল নিয়ে যাওয়া যায়, তাহলে যে কোনো দাবি হুম, আদায় করা যাবে। আপনি দেখবেন যে আনসাররা এই সচিবালয়ে গিয়েছে, এরা কিন্তু ব্যাটালিয়ন আনসার না। না, সাধারণ এদের আনসার। কিন্তু এদের কিন্তু আসলে দাবি একটাই ছিল যে এদের চাকরিটাকে জাতীয়করণ করতে হবে, অর্থাৎ এদের চাকরিটাকে দীর্ঘমেয়াদী করে দিতে হবে। এদের চাকরিটা রাইট। কিন্তু দীর্ঘমেয়াদী না, তো এরা আসলে চাকরির দাবি নিয়ে গিয়েছিল। এখন কেউ যদি মনে করে যে চাকরির দাবি করাটা একটা রাজনৈতিক দাবি, আসলে তো চাকরির দাবি রাজনৈতিক দাবি না, তাহলে তো কোটার দাবিটাও রাজনৈতিক দাবি ছিল। ব্যাপারটা তো তা না, শিক্ষার দাবি হচ্ছে কোটা, সেই রকম বা হুম চাকরির দাবি হচ্ছে কোটা, ঠিক একইভাবে তারাও তাদের চাকরির দাবি নিয়ে গিয়েছিল। কিন্তু যা করছিল সেটা হয়তো গ্রহণযোগ্য ছিল না। হুম কিন্তু এই যে এই উস্কানিটা কিন্তু আমার কাছে মনে হয় যে গত 10-15 দিন ধরে এই সিস্টেমের ভেতরে যা ঘটছিল, ওইখান থেকে তারা উস্কানি পেয়েছে এবং আজকে রিক্সাওয়ালারা বেরিয়ে গেছে। হুম। আপনি জানেন নিশ্চয়ই যে আজকে রিক্সাওয়ালারা এখন হ্যাঁ, তাদের দাবি জানাচ্ছে। আজকে 3 দিনের আলটিমেটাম দিল ব্যাটারি চালিত, এবং ব্যাটারি চালিত রিক্সা চালকরা আবার সংগঠিত হচ্ছে। হ্যাঁ, তো এই যে কাণ্ডটা, সবাই ভাবছে যে 1000 খানেক 2000 3000 এক জায়গায় হলে যে কোনো বেআইনি দাবি বা আইনসঙ্গত দাবি যেটাই হোক, যে কোনো দাবি আদায় করা যাবে। এই মেসেজটা দেওয়া খুবই জরুরি যে এইভাবে অযৌক্তিক সভা সমাবেশ করে আসলে দাবি আদায়ের প্রক্রিয়া করা যাবে না। তাদের যদি দাবি থাকে, তারা লিখিতভাবে তাদের সমিতি বা তাদের কোন অর্গানাইজেশন অথবা তারা সবাই মিলে একটা দাবি নামা তৈরি করে সেটা সরকারের কাছে পেশ করলেই কিন্তু হয়। এই সরকার তো অন্তত তাদের কথা শুনবে, এটা তো আমরা বিশ্বাস করি। তাই যদি শোনা হয় সবার কথা, আমার ধারণা যে শোনার একটা সময় আছে, আমি 15 দিন ধরে আপনার কথা তো শুনতে পারি, তারপরে সিদ্ধান্ত নিতে পারি, তারপরে একে একে একটা রোড ম্যাপ দিতে পারি যে ঠিক আছে আপনাদের এই এই ব্যবস্থা দিয়ে গ্রহণ করা হবে। আমার মনে হয় তাহলে এটা সমাধান হয়ে যায়। নইলে আপনি যেটা দেখছেন না, কালকে গৃহকর্মীরা নামবে, পরশুদিন আপনি দেখবেন যে অন্যরা নেমেছে, মানে এক এক দল নেমে আসবে, কিন্তু আপনি দেখবেন শিক্ষকরা নেমে আসবে, বিভিন্ন লোক নেমে আসবে, এসেই তারা বলতে শুরু জি। করবে আমাদের এই এই হুম, দাবি আছে। হুম। আমার মনে হয় যে এটা দ্রুত এই মেসেজটা দেওয়া জরুরি আমি আপনাকে যে আরেকটা ইন্টারেস্টিং তথ্য জানাই। কিছু প্রবাসী আসছে, আমার সঙ্গে যোগাযোগ করছে, বলছে ভাই আমরা ওই যমুনাতে যাব, আমাদের দাবি। আমি কি দাবি? বলে যে জাতীয় সংসদে ওই মহিলা সংরক্ষিত মহিলা আসনের বদলে ওই জায়গায় আমাদের প্রবাসীদের কোটা দিতে হবে। আচ্ছা, বলেন কি? এরকম একটা নীতিগত সিদ্ধান্ত আসলো, তারা আপনি এদের কাছে কি আপনি দাবি করবেন? মানে এই ধরনের নানান রকম ইয়ে নিয়ে সবাই আসতেছে আর কি। যেমন ধরেন আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিই। কোনো একজন হাসপাতালে ছাত্ররা গিয়েছেন এবং হাসপাতালের যিনি প্রধান ব্যক্তি বা যার কাছে তারা গিয়েছেন, তিনি বারবারই তার অর্ধেক বয়সী ছাত্রদেরকে ভাই ভাই বলে বলছেন এবং বলছেন আপনারা একটা তদন্ত কমিটি করে দেন। এখন এই যে ডাক্তার সাহেব ওই আসনে বসে থেকে উনি বোঝেন না যে কোনো ব্যক্তির পক্ষে বা কোনো সংগঠনের পক্ষে একটা আইনগত তদন্ত কমিটি গঠন করার এখতিয়ারই নাই, তাই না? তদন্ত কমিটিতে করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সবাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, স্বাস্থ্য উপদেষ্টাকে বলবে যে অমুক লোকটা অন্যায় করেছে, তার বিচার করেন এবং যথাবিহিত ব্যবস্থা আইন অনুযায়ী নিতে হবে। আমরা যদি সত্যিকারই আইনের শাসন চাই, আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাহলে নিয়ম সব উড়িয়ে দিয়ে তো এটা পারা যাবে না। তাহলে তো যে যার মতো বিচার করবে যে কোনো জায়গায়। তো আমি আরেকটা দেখলাম যে তার অর্ধেক জি, বয়সীকে উনি বলছেন ভাই ভাই। এখন আপনি বা আমি, আমরা কিন্তু জানি যে আমাদের সমাজে আমার অর্ধেক বা আমার 3 ভাগের 1 ভাগ বয়সীকে আমার কেন ভাই বলতে হবে? আমি বলতে পারি বাবা, তাই না? আমার হুম, আমার তিন হুম, ভাগের হুম, এক ভাগ, আমার বাচ্চার সমান বয়স, আমি তাকে বলতে পারি যে বাবা তোমরা আসো, তাই না? উনি বলছেন ভাই আপনি তদন্ত কমিটি করে দেন। তাহলে বুঝেন আমাদের চিন্তা ভাবনার মধ্যে দীর্ঘদিনের স্বৈর শাসনের ফলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে গলত তৈরি হয়েছে। হুম, সত্য। লাস্ট আমি আরেকটা পয়েন্ট রেজ করব, আপনাকে জানাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করবো। আপনি নিশ্চয়ই, আমিও দেখছি যে আপনি পোস্টে লিখছেন, সেটা হলো মানে যাকেই ধরা হচ্ছে একই প্রকৃতির মামলা, সবই হত্যা মামলা, সে দেশে থাকুক অথবা বিদেশে থাকুক। এটা আহ, কি আহ, মানে এটা একটা সমালোচনা তৈরি হচ্ছে, একটা নানা রকম প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মানে পার্থক্যটা কি হলো? আগেও তো এরকমই গায়েবী মামলা হতো, কি বলবেন? আগেও আসলে এই ধরনের স্ক্রিপ্টেড মামলা হতো এবং আমরা আহ, স্বাধীনতা পরবর্তী কাল থেকে এখনো পর্যন্ত দেখেছি সরকারগুলি এরকম স্ক্রিপ্টেড মামলা করে।
অর্থাৎ এমন একটা মামলা করে যেটা অবিশ্বাস্য। সাবের হোসেন চৌধুরীর নামে একটা মামলা ছিল বাসন চুরি। হুম, ফেরি হ্যাঁ, থেকে হ্যাঁ, ফেরি থেকে উনি বাসন চুরি হুম, করেছেন। হুম, হ্যাঁ, তারপরে আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর নামে এরকম মামলা ছিল। হুম, তিনিও চুরি করেছেন, হ্যাঁ, তো এবং হুম। ফেরি থেকে চুরি করেছেন, কোন লঞ্চের থেকে জানি কি একটা চুরি করেছেন, তো এরকম মামলা। জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ছিল যে তিনি মাছ চুরি করেছেন। হ্যাঁ, জাফরুল্লাহ সাহেব মাছ চুরি করেছেন, এরকম অদ্ভুত অদ্ভুত মামলা। তো এখন দেখছি যে অপরাধের একটু উন্নতি হয়েছে। এখন হত্যা মামলা দেওয়া হচ্ছে, কিন্তু মুশকিলটা কোথায় সেটি হচ্ছে যে এই ধরনের মামলা করে কি সরকারকে প্রশ্নবিদ্ধ করে, কারণ মানুষ মনে করে যে এই ধরনের মামলা তো আর সরকারের অনুমতি ছাড়া হচ্ছে না। এবং হুম, আপনিও হুম, নিশ্চয়ই মামলার প্রসেস জানেন। কোনো বিখ্যাত লোক বা কোনো মামলা যেটার মেরিট নাই এরকম সন্দেহ করেন আহ, থানার দারোগা বা ওসি, তিনি কিন্তু উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার কাছে জিজ্ঞেস করেন যে মামলাটিকে আমি গ্রহণ করব নাকি করব না। কারণ এই ধরনের মামলা গ্রহণ করলে তদন্তের ভার আসে তো পুলিশের উপরে, এবং এই তদন্তের পেছনে মানে যথেষ্ট অর্থ এবং সময় খরচ হয়। যে সময় আপনি তদন্ত করবেন যে সাকিব আল হাসান হত্যা করেছে কিনা, সেই সময় কিন্তু আপনি একটা সত্যিকারের হত্যা মামলা তদন্ত করতে পারতেন। হুম, তাই না? তো এই জন্য পুলিশের উপরে এই ধরনের মামলা চাপিয়ে দিলে পুলিশ বরং অকার্যকর হয়ে যাবে। 565 জনের নামে আপনি একটা মামলা দিলেন, এই 565 জনকে চার্জশিট থেকে বা এফআইআর থেকে বাদ দেওয়ার জন্য তাকে যে তদন্তটা করতে হবে প্রথম ইন্সপেকশন, সেই ইন্সপেকশনে তো একটা তদন্ত করতে হবে 565 জনকে। হুম, হুম, তো হুম, এইটা এটা করতে গেলে পুলিশের যে রিসোর্স সেটা নষ্ট হবে। ওই সময় চুরির মামলা সে দেখতে পারবে না, ওই সময় সে হুম, অন্য হুম, হত্যা মামলা দেখতে পারবে না। এটা কিন্তু অকার্যকর করার একটা প্রক্রিয়া, পুলিশকে অকার্যকর করা। আমার কাছে মনে হয় যে মামলা করলে মেরিট সহ মামলা করা উচিত। যে মামলা করলে সত্যি সত্যি কাউকে আদালতে যেতে হবে, জবাবদিহি করতে হবে, নিজের অবস্থানকে পরিষ্কার করতে হবে। আদারওয়াইজ এই ধরনের মন গড়া মামলা করলে যেটা ধরে নেওয়া হয় যে আসলে উদ্দেশ্য আছে এর পেছনে, এবং শুধু তাই না, সরকারের যে ভালো কাজ, ভালো উদ্দেশ্য বা তার যে বিশ্বাসযোগ্যতা সেটা প্রশ্নবিদ্ধ হয়। আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছিলাম যে প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে লোকে তাকে বিশ্বাস করে। এখন এই ধরনের মামলা তো বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিবে। লোকে হুম, কিন্তু হুম, আমাদের দেশে আরেকটা জিনিস বিশ্বাস করে, সেটা হচ্ছে যা কিছু হয় সবকিছু প্রধান ব্যক্তি করে। এটা কিন্তু হ্যাঁ, মানুষের মাথার একটা হুম, ধারণা। তো এই হুম, ধরনের হুম, মামলা আসলে কিন্তু এই বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। আমার কাছে মনে হয় যে আরেকটি নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাওয়া উচিত, যে খুবই ভিআইপি বা বিখ্যাত বা পরিচিত লোকের বিরুদ্ধে মামলার আগে নিশ্চিত হয়ে নেওয়া যে সেই মামলাটার মেরিট আছে, তাই না? যেমন ধরেন যদি শেয়ার বাজার নিয়ে সাকিবের নামে একটা মামলা হতো, আমি হুম, হুম, ভাবতাম যে এটার মেরিট আছে, কারণ শেয়ার বাজার রাইট, নিয়ে তার বিভিন্ন কর্মকাণ্ড হুম, প্রশ্নবিদ্ধ। হুম, যদি ক্রিকেটের জুয়া নিয়ে হতো, আমি ভাবতাম যে হ্যাঁ হুম, এটাও তদন্ত করা যেতে পারে। যদি বিভিন্ন প্রতারক প্রতিষ্ঠানের সঙ্গে হুম, যুক্ত হয়ে মানুষজনকে এন্ডোর্স করে টাকা পয়সা হাতানোর ব্যবস্থা করে দেওয়া, এটা হতো, আমি সেটাও মানতাম। কিন্তু সে কানাডায় যেদিন ক্রিকেট খেলছে সেদিন সে এখানে নির্দেশ দিচ্ছে এই কাজটি করার, আমার কাছে মনে হয় না যে এটা খুব বিশ্বাসযোগ্য। বরং এটা ক্ষতিগ্রস্ত করবে। কেন? ও তো খুব বিখ্যাত। অন্তত কমনওয়েলথ দেশগুলি যেখানে ক্রিকেট খেলা হয়, এই 2-1 দিনের মধ্যে আপনি দেখবেন যে আহ, ভাষ্যকাররা বলে বসতে শুরু করবে এই গল্পটা যে উনি মামলা নিয়ে খেলছেন, বাংলাদেশ কেমন অদ্ভুত। হুম, তো এটা তো ভালো হবে না, এটা খারাপ হবে। হুম, রাইট, এক্স্যাক্টলি। একইভাবে একইভাবে ফেরদৌসের নামে একটা মামলা হয়েছে। ফেরদৌস হ্যাঁ, হ্যাঁ, এমপি হয়েছে একটা ভুয়া ভোটে। সেটা তো কোনো, আমি নিজেই বলি যে ফেরদৌস ভুয়া ভোটের এমপি হয়েছে, হুম, কিন্তু হুম, 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 ফেরদৌস ঠিক খুন করেছে এইটা কেউ বিশ্বাস করবে না। এখন ধরেন ফেরদৌসের এক্স্যাক্টলি, নামে এই মামলাটা আছে। আপনি তো হুম, ফেরদৌসকে হুম, চিনেন, আমিও চিনি, মানে ফেরদৌস আসলে হুম, হয়তো লোভে লোভে গিয়েছে এমপি হওয়ার জন্য, কিন্তু তার হুম, পক্ষে হুম, হুম। কাউকে চর চর মারাও সম্ভব না। আমি ফেরদৌসকে ব্যক্তিগত বলছি। তো এই ব্যাপারগুলি, আর ফেরদৌসের নামে যদি একটা মামলা দিত যে উনি জাল ভোট করে মিথ্যা হলফনামা দিয়ে, তাই না? এইটা বড় খুবই গ্রহণযোগ্য হতো, হ্যাঁ। কিন্তু সেইটা তো কেউ দিচ্ছে না। এক্স্যাক্টলি। ঠিক আছে তুষার ভাই, অনেক ধন্যবাদ। আহ, আহ, দর্শক শুনছিলেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আলোচনা। আশা করি আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।